ঈদুল আজহার ট্রেনের আগাম টিকিট বিক্রি 15 সেপ্টেম্বর থেকে চলবে 19 তারিখ পর্যন্ত। ফিরতি টিকিট 23 থেকে 27। যাত্রী সেবা ও নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। কালোবাজারি রোধ করা, অজ্ঞান পার্টি মলম পার্টি থেকে যাত্রীদেরকে রক্ষা করা। আমাদের জিআরবি আরএনবি বিদ্যমান আছে, সেখানে দেখবেন র্যাব, বিজিবি, পুলিশ সদা প্রস্তুত। সিদ্ধান্ত হয়নি বাস ও লঞ্চের, আগামী সপ্তাহে টিকিট বিক্রির সম্ভাবনা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সৌমিত্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে জ্বালানি তেলের দাম না কমানোর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, একসময় ভর্তুকি দিয়েছে সরকার, এখন দেনা শোধ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি নিষ্ক্রিয় ঘোষণা, নতুন চেয়ারম্যান ও সদস্যদের নাম প্রস্তাব করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তাজরিন ফ্যাশনে আগুনের ঘটনার 3 বছর পর পরিচালক ও চেয়ারম্যান সহ 13 আসামির বিচার শুরু। 1 অক্টোবর থেকে সাক্ষ্য গ্রহণ। সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রতীকী অনশন, শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম। এবং বৃষ্টির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি জমে খানাখন্দ, রাস্তা মেরামত ও গাড়ি বিকল হওয়ায় দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনের পরও বাংলাদেশে তেলের দাম না কমানোর কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালানি তেলের দাম যখন বিশ্ববাজারে বেশি ছিল তখন এর দাম না বাড়িয়ে প্রায় 38,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। তিনি বলেন, এখন তেলের দাম কমায় সেই দেনা শোধ করা শুরু হয়েছে। ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর নির্বাচিত সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এফবিসিসিআই সভাপতির নেতৃত্বে নবনির্বাচিত সদস্যরা দেখা করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতৃবৃন্দকে বলেন, দেশে বিনিয়োগের অন্যতম বাধা উচ্চ সুদের হার কমাতে তার সরকার কাজ করছে। খাদ্য এবং কৃষি জাতীয় পণ্য ওখানে আমরা 12% করে দিলাম। এখন কিন্তু আস্তে আস্তে আমরা কমিয়ে নিচ্ছি, এখন তো 11-তে চলে আসছে। আমরা চেষ্টা করে যাচ্ছি সিঙ্গেল ডিজিটে করে দিতে। এই সময় ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একসময় ভর্তুকি দিতে সরকারকে যে বড় অঙ্কের ঋণ নিতে হয়েছে তা শোধ করতেই বিশ্ববাজারের সঙ্গে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা যাচ্ছে না। বিশ্ববাজারে যখন তেলের দাম বেড়েছে আমাদের কিন্তু ওই দামই কিনতে হয়েছে, আর এখানে আমরা দিয়েছি কম দামে। ফলাফলটা হচ্ছে 38,000 কোটি টাকা লায়াবিলিটিস। টাকাটা কে দেবে? আপনারা দেবেন? যদি দিয়ে দেন সবাই মিলে, আমরা সাথে সাথে তেলের দাম কমাই দেবো। যেটা হচ্ছে যে কিছুটা আমরা অর্থ উপার্জন করতে পারছি এবং ধীরে ধীরে আমাদের দায় দেনাটা শোধ দিতে পারছি, কিন্তু এ পর্যন্ত খুব বেশি কিন্তু হয়নি, মাত্র 8,000 কোটি টাকার মতো আমি শোধ দিতে পেরেছি। দেশের বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগাতে ব্যবসায়ীদেরকে এ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের জন্য অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরি করেছে। আপনাদের আরো বহু সমস্যা ছিল যেগুলো আমরা সমাধান করে দিয়েছি। আপনারা জানেন যে আজকে আপনি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারেন, বিভিন্ন বন্ড ইস্যু করা হয়েছে, এমনকি বিদেশে বিনিয়োগেরও সুযোগ কিন্তু আমরা করে দিয়েছি, যেটা আগে ছিল না। কারণ আগে আমরা দিতে পারিনি, আমাদের রিজার্ভ নিয়ে টানাটানি ছিল। এখন আমাদের আল্লাহর রহমতে 26 বিলিয়ন রিজার্ভ। এছাড়া স্থলসীমা চুক্তির সুফল ভোগ করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণেও আহ্বান জানান শেখ হাসিনা। আমরা স্থল সীমানা চুক্তি করেছি। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। সেই সাথে সাথে কারো ধর্মানুভূতিতে আঘাত কখনোই সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে দেয়া বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি বলেন, যে নিজের ধর্মকে সম্মান করতে জানে সে অন্যের ধর্মকেও সম্মান করে। প্রত্যেক ধর্মেই কিন্তু শান্তির বাণী রয়েছে। আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এখানে কিন্তু শান্তির বাণী এটাই বলা হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়
হজের যে বাণী দিয়েছেন সেখানে কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন, অন্য ধর্মকে মর্যাদা দিতে বলে গেছেন। ঠিক এভাবে প্রত্যেকটা ধর্মের আপনারা যদি দেখেন সেখানে কিন্তু যে মর্ম বাণীটা কিন্তু একই, সেখানে মানব ধর্ম, মানব এটাই সবার আগে গুরুত্ব পেয়েছে, মানুষকে মানুষের মর্যাদা দেয়া এটাই কিন্তু গুরুত্ব পেয়েছে, এবং যার যার ধর্ম শেষে পালন করবে। এই দেশে আমি মনে করি যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কারো কোনো কথা বলার অধিকার নেই, কারণ যার যার ধর্ম শেষে পালন করবে। আর কারো যদি ধর্ম পালন করার ইচ্ছা না থাকে সে করবে না, কিন্তু সে যদি নিজে পালন না করে কিন্তু আমি ধর্ম পালন করি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলবে, বা আপনি যে আপনার ধর্ম পালন করবেন আপনার অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলবে, এটা তো কখনো সহ্য করা যায় না, এবং এটা থেকে সকলকে বিরত থাকতে হবে। প্রত্যেকেই যেমন নিজের ধর্মকে সম্মান করবে, অন্য ধর্মকে সমানভাবে সম্মান দেবে, কারণ সেই সম্মানটা দিতে পারলে তো আমি আমার নিজের ধর্মকেও সম্মান দিতে পারবো। এটা হলো বাস্তবতা, আমরা সেই বাংলাদেশ সেভাবেই চাই। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে একটি সচল রেখে অন্যটি নিষ্ক্রিয় করে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। সন্ধ্যায় সচলকৃত ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান ও সদস্যদের নাম প্রস্তাব করে এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী রোববার নাগাদ রাষ্ট্রপতির স্বাক্ষর শেষে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। 2010 সালের 25শে মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। গত 5 বছরে দুটি ট্রাইব্যুনালে 21টি মামলার 25 জনের রায় ঘোষণা করা হয়। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক সময় সংবাদকে টেলিফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন, ট্রাইব্যুনালে মামলার সংখ্যা কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা যেহেতু কমে গিয়েছিল, আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে একটা ট্রাইব্যুনালই এই মামলাগুলি পরিচালনা করতে পারবে, এবং এই মামলাগুলি হিয়ারিং একটা ট্রাইব্যুনালে হলে আমার মনে হয় যে এটার সুষ্ঠুভাবে চলতে পারবে। সেই জন্য আরেকটা ট্রাইব্যুনাল যদি থাকতো, সেখানে যারা বিচারপতি থাকতেন তারা বসেই থাকতেন, তো সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা ট্রাইব্যুনাল করে দেওয়ার জন্য, এবং আজকে আমি সেই প্রেক্ষিতে সেই সিদ্ধান্তের পুরো উদ্দেশ্য পূরণ করতে আমি আজকে একটা নোটিফিকেশন জারি করেছি, যেখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা হয়ে যাবে, এবং পুনর্গঠিত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আগের যে ট্রাইব্যুনাল ছিল, দুটো ট্রাইব্যুনালের দুজন বিচারপতি এবং একজন নতুন বিচারপতি এই ট্রাইব্যুনালে থাকবেন, এবং বাকি 4 জন বিচারপতি যারা ট্রাইব্যুনালে এতদিন ছিলেন তারা হাইকোর্ট ডিভিশনে প্রত্যাবর্তন করবেন। আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে 112 জন নিহতের ঘটনা প্রায় 3 বছর পর শুরু হয়েছে বিচার কাজ। দুপুরে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SM কুদ্দুস জামান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদ আক্তার সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী 1 অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান 112 জন। এছাড়া পঙ্গুত্ব বরণ করেন বহু শ্রমিক। এই ঘটনায় পরদিন অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে কারখানার মালিক দেলোয়ার হোসেন সহ 13 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে পুলিশ। তদন্তের পর 2012 সালের 22 ডিসেম্বর এই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। অবশেষে আলোচিত এই মামলাটি দায়েরের প্রায় 3 বছর পর শুরু হয় বিচার কাজ। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আসামিদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে তাদের। আমাদের যে রেকর্ডপত্র যা কিছু যে অবস্থান আছে তার থেকে দেখা গেছে তারা নির্দোষ না। তাদেরকে যে ধারায় চার্জ গঠন করা হয়েছে, আশা করি আমরা সে ধারায় আমরা প্রমাণ করতে পারবো। যারা যারা আসামি ছিল তাদের সবাইকে চার্জ গঠন করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাকে শুধুমাত্র দুর্ঘটনা বলে আসামিদের নির্দোষ দাবি করেন তাদের আইনজীবী। আমরা আগুন লাগিয়েছে কথা বলা হচ্ছে, 104 জন, কেউ আমাদের বিরুদ্ধে বলে না, নো এভিডেন্স। এই মামলায় চার্জ করার মতো কোনো উপাদান নাই, কিন্তু তদুপরি মাননীয় আদালত আমাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। আমরা মাননীয় আদালতের এই আদালতের আদেশের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে আমরা উচ্চ আদালতে রিভিশন দায়ের করব বলে মনে করছি। এই মামলায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা আক্তার সহ এখন মোট 8 জন আসামি জামিনে রয়েছেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইপিজেডগুলোতে শ্রমিক ইউনিয়ন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
তবে শ্রমিকদের কল্যাণে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করা যাবে। দুপুরে সচিবালয়ে অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া 16টি শর্ত বাংলাদেশ পূরণ করেছে বলে আবারও জানান বাণিজ্যমন্ত্রী। এর মধ্যে 400-র মতো শ্রমিক ইউনিয়ন নিবন্ধনের অনুমতি দেয়া হয়েছে। মার্কিন বাণিজ্য সংস্থার প্রতিনিধি ও বাংলাদেশের 3 সচিবের যুক্তরাষ্ট্র সফর শেষে জিএসপির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। মালিক, শ্রমিক এবং সরকার যৌথভাবে আমরা এই ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হয়েছে এবং এটা ট্রেড ইউনিয়নের মতোই, কিন্তু ট্রেড ইউনিয়ন যেরকম অন্যান্য কারখানা যেটা কোনো দিন ইপিজেড আমরা করবো না। আমাদের দেশের কিছু বহিরাগত নেতা যারা কারখানায় কাজ করে না, এই ট্রেড ইউনিয়ন এটা তাদের ব্যবসা, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কখনো কখনো কথা বলে। কোনো শ্রমিকের কোনো কমপ্লেন নাই, যার কারণে ইউএসটিএর এসে সরাসরি কারখানা পরিদর্শন করবে এবং তারা শ্রমিকদের সাথে সরাসরি কথা বলবে। 16 শর্ত যেটা আমরা পূরণ করেছি, এর থেকে পূরণ করার আমাদের আর কিছুই নাই। আমরা আশা করি তার ভিত্তিতেই তারা তাদের চিন্তা চেতনা তারা পুনরায় বিবেচনা করবে। স্বাস্থ্যগত কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির হতে পারেননি বেগম খালেদা জিয়া। তার পক্ষে আদালতে হাজিরা দেন আইনজীবীরা। আগামী 10 সেপ্টেম্বর এই 2 মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বেগম জিয়ার আইনজীবীদের উপস্থিতিতে সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত চলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা। আজ মোট 3 জন ব্যাংক কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন। এদের মধ্যে একজনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্য গ্রহণের অনুমতির বিষয়ে উচ্চ আদালতের একটি আদেশ বাদীপক্ষ আদালতে উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী তারিখে ওই মামলায় বাদীকে জেরার আদেশ দেন বিচারক। $28 লক্ষ মামলা মুলতবি রয়েছে সে আমার জন্মের আগ থেকে। সেই সব মামলা রেখে এই মামলাটি 11 সনে করা হয়েছে। সেই মামলাটি কি করে শুনানির জন্য আদালত এত উদ্গ্রীব, সেটাই আমাদের প্রশ্ন। আগামী সপ্তাহের 10 তারিখে আবার তারিখ ধার্য রয়েছে। এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কোনো কিছু নেই। মামলা তার নিজস্ব গতিতে চলছে, সাক্ষী আসছে, তারা সাক্ষীর জেরা করছেন এবং কার্যক্রম চলছে এবং তারা উচ্চতর আদালতে আপিল বিভাগেও গিয়েছেন, সেখানেও শুনানির অপেক্ষায় হয়তো আমাদেরকে যেতে হবে। সন্ধ্যার সময়ে আরো থাকছে জালিয়াতির মাধ্যমে প্রায় 9 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনসিসি ব্যাংকের সাবেক কর্মকর্তা আটক। গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন না আশ্বাস কর্তৃপক্ষের। আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি। দুপুরে রেলের সার্বিক প্রস্তুতি সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি জানান, ঈদের আগে ও পরে 5 দিন যাত্রীদের বাড়তি সেবা দিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। টিকিটের কালোবাজারি ঠেকাতে ও যাত্রীদেরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য রেলের নিজস্ব বাহিনীর পাশাপাশি কাজ করবে পুলিশ ও র্যাব। প্রতি বছর ঈদের আগের চিত্র এটি। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে যায় যাত্রী, আর অগ্রিম টিকিটের জন্য রাতভর যাত্রীদের অপেক্ষা। অন্যান্য মাধ্যমের চেয়ে নিরাপদ ও সাশ্রয়ী হয় যে কোনো উৎসবের আগেই বাড়তি চাপের মধ্যে থাকতে হয় রেল সংশ্লিষ্টদেরকে। এবছর ঈদ উল আজহাকে সামনে রেখে ঈদের আগে পরে মিলিয়ে 10 দিনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। আগামী 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে শুরু হবে 20 সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি। একইভাবে 16, 17, 18 ও 19 সেপ্টেম্বর বিক্রি করা হবে 21, 22, 23 ও 24 তারিখের অগ্রিম টিকিট। আর রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 23 সেপ্টেম্বর, চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। বিক্রি করা হবে 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত ফিরতি ট্রেনের টিকিট। রেলমন্ত্রী জানালেন, বাড়তি চাপ সামলাতে নিয়মিত বহরের সাথে এবারও যুক্ত হবে বাড়তি কোচ ও ইঞ্জিন। আমাদের বর্তমানে বিদ্যমান ইঞ্জিনের সংখ্যা 199টি। আমরা 25টি মেরামত করে আমাদের বহরে যোগ করার ফলে আমাদের ইঞ্জিনের সংখ্যা দাঁড়িয়েছে 224টি। অর্থাৎ অতিরিক্ত কোচ এবং অতিরিক্ত ইঞ্জিনের ব্যবস্থা করে যে উৎসবরা ভিড় তা মোকাবেলা করার জন্য আমাদের অতিরিক্ত ব্যবস্থা। আর বাড়তি যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এই কালোবাজারি রোধ করা, অজ্ঞান ফাটি মলম ফাটি থেকে যাত্রীদেরকে রক্ষা করা, আমাদের জিআরবি বিদ্যমান আছে
সেখানে দেখবেন র্যাব, বিজিবি, পুলিশ সদা প্রস্তুত। এছাড়া ঈদের আগে 3 দিন এবং ঈদের পর 7 দিন 5 জোড়া ও ঈদের দিন শোলাকিয়া স্পেশাল 2 জোড়া, মোট 7 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের বহরে যোগ করার ফলে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রবল বৃষ্টির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি জমে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। এই কারণে যানবাহন চলছে ধীর গতিতে। এতে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েছে কয়েকশো যানবাহন। গাড়ির চালক ও যাত্রীরা জানান, কুমিল্লার 14 গ্রাম থেকে ফেনীর লালপোল পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে খানা খন্দক এবং রাস্তা মেরামতের জন্য দীর্ঘ যানজট তৈরি হয়েছে। রাস্তার দুরবস্থার কারণে কিছু কিছু গাড়ি বিকল হয়েও সৃষ্টি হয়েছে যানজটের। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। যানজট নিরসনে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই বৃষ্টির কারণে রাস্তা ভাঙ্গা আর কিছু গাড়ি নষ্ট হয়ে গেছে। ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত সব রাস্তা এইভাবে ভাঙ্গা। আগে আসতে লাগতো 4 ঘন্টা, রাস্তা সিঙ্গেল আছিল, এখন 4 লেন চালু হয়েছে, এখন বাজের দাম 9 ঘন্টা 10 ঘন্টা। আমরা 11টায় রওনা হয়েছি কুমিল্লা থেকে গাড়িটি নিয়ে, এখন পুরো রাস্তায় জ্যাম, আপনার পুরো রাস্তায়। 6টা বাজে উঠছে, এখনো ফেনীতে যেতে পারে নাই, 4টা বাজে। ঢাকা চিটাং মহাসড়কে আপনারা জানেন যে আমাদের ফতেপুর ওখানে রেল লাইনের উপর ফ্লাইওভার হচ্ছে। ওই ফ্লাইওভারের পাশে যেদিকে আপনার রাস্তার চলাচল আছে, ওই রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত আছে। এই গর্ত থাকার কারণে বৃষ্টির দিন গর্তগুলি আরো প্রকট আকার ধারণ করে, গাড়িগুলি ওখানে গর্তের মধ্যে পড়ার পর চাকাগুলি অনেক সময় বসে যায়। রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও ঈদুল আজহাকে সামনে রেখে বাস ও লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে আগামী সপ্তাহে বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাস ও লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার শিক্ষকদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও নেমেছেন আন্দোলনে। উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এসব কর্মসূচি থেকে শিক্ষক শিক্ষার্থীরা শনিবারের মধ্যে পদত্যাগের জন্য উপাচার্যকে সময় বেঁধে দেন। সিলেট থেকে আব্দুল আহাদের রিপোর্ট। উপাচার্যের পদত্যাগের দাবিতে 5 মাস ধরে চলা আন্দোলন এতদিন শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বৃহস্পতিবার যোগ দেয় শিক্ষার্থীরাও। সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের ভবনের সামনে জড়ো হয়। পরে সেখানে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা। আমরা এবিসি চাচ্ছি না, এবিসি যাতে দ্রুত পদত্যাগ করে সাসপেন্ড চলে যায়, আমাদের দাবি হচ্ছে এটাই। সিসিটিভি ফুটেজ পাবলিশ হওয়ার পরে তখন আমরা দেখতে পাই তিনি নিজেই কলার ধরে ডক্টর ইউনূস স্যারকে ফেলে দিচ্ছেন। সাবিপ্রবির অভিভাবক হিসাবে ভিসি স্যার ডক্টর আমিনুল হক ভূঁইয়াকে আমরা মেনে নিতে পারছি না। এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে 3 দিনের কর্মসূচির শেষ দিনে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত অনশন পালন করেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। এ সময় শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন। তিনি যতক্ষণ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে চলে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামী রবিবার পূর্ণ দিবস আমাদের কর্মবিরতি চলবে। তাদের শিক্ষককে যদি এইভাবে অপমান করা হয়, মিথ্যা তাদেরকে দোষ দেওয়া হয়, লাগতেই পারে, ওরা সেজন্য এখানে নেমে আসছে। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য জানান 4 বছর মেয়াদ পূর্ণ করেই তিনি ক্যাম্পাস ছাড়বেন। যে সমস্ত অভিযোগগুলো আসছে সেগুলো আসলে বিষয়ে যে তদন্ত সাপেক্ষে যে জিনিসটা উঠে আসবে সেটি, এবং এটা আমার এই মেয়াদ আমাকে স্টিপুলেটেড পিরিয়ড আমাকে তো অবশ্যই পার করা যাওয়া উচিত। গত 30 আগস্ট শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ 8টি দপ্তরের প্রধানরা বৃহস্পতিবার 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাঙ্গামাটি থেকে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহাম্মদ মোহসেনের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ জানায় 5 দিনের রিমান্ড শেষে দুপুরে অং নং ইয়ংকে আদালতে হাজির করা হয়। পরে বিকেলে নিজেকে আরাকান আর্মির একজন সদস্য স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। এ সময় একই ঘটনায় আটক অং নং ইয়ংয়ের বাড়ির 2 কেয়ারটেকার মংচু অং মারমা ও যশ অং মারমাকে 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত 27 আগস্ট রাঙামাটির রাজস্থলীর তাইতং পাড়া থেকে আরাকান আর্মির পোশাক সহ অং নং ইয়ংকে এবং পরের দিন 28 আগস্ট 2 কেয়ারটেকারকে আটক করা হয়। ব্যাংকিং খাতে দুর্নীতির সঙ্গে জড়িতরা যত বড়ই ক্ষমতাবান হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। সংসদে ব্যাংকিং খাতে ঋণ খেলাপি ও জালিয়াতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যত বড়ই লুটেরা বা ডাকাত হোক না কেন তাদের জন্য আইন রয়েছে। আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য এই চোরেরা যারা চুরি করছে তারা সুরারের লেটার অতি শীঘ্রই আইনের আওতায় আসবে। বর্তমানে মোট ঋণ খেলাপির সংখ্যা 1,77,581 জন। সুতরাং আমাদের বিদ্যমান বিভিন্ন আইনসমূহ, ফৌজদারি বিচারের আইনসমূহ, ঋণ খেলাপি বিচারের আইনসমূহ, অর্থ ঋণ আদালতের আইনসমূহ যেখানে যেটা প্রযোজ্য সেইগুলোকে ব্যবহার করে আমরা আমাদের অর্থ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাব। জালিয়াতির মাধ্যমে 8 কোটি 98 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এনসিসি ব্যাংকের সাবেক সহকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। রাজধানীর কমলাপুর থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, সিদ্দিকুর 2010 সাল থেকে গত 5 বছর এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনআরবি শাখায় ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। চাকরিতে থাকা অবস্থায় বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির পাঠানো বৈদেশিক রেমিটেন্স থেকে বিভিন্ন কায়দায় প্রায় 9 কোটি টাকা আত্মসাৎ করে সিদ্দিকুর। এদিকে এনসিসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান দাবি করেছেন, এই আত্মসাতের ঘটনায় কোনো সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হননি। ডাটা প্রসেসিং সেকশনে কাজ করার সুবাদে তার এখানে ম্যানিপুলেশন করার কিছু সুযোগ হয়। তো এই ম্যানিপুলেশনের মাধ্যমে গত প্রায় 5 বছর ধরে সে বিভিন্ন কিস্তিতে কোনো সময় 1 লাখ টাকা, কোনো সময় 20 লাখ টাকা, এভাবে সে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তার টাকা তার নিজস্ব অ্যাকাউন্ট এবং তার পরিবারের সদস্যদের নামে অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। তো উনি যেটি করেছেন সেটি হচ্ছে ব্যাংকের টোটালি ব্যাংকের এক্সচেঞ্জ গেইনটাই উনি নিয়ে গেছেন। ইন এডিশন শুধু এক্সচেঞ্জ গেইন তো আমরা পেতাম হয়তো 20 পয়সা করে, কিন্তু উনি এখানে আরও বেশি যেহেতু ম্যানিপুলেট করেছেন, এটা ব্যাংকের টোটাল প্রফিট থেকে আমাদের চলে গেছে। এখানে গ্রাহকের কোনো টাকা তসুব হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 15 দিন চিকিৎসাধীন থাকার পর মোহাম্মদ জসিম নামের এক গাড়ি চালক মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সময় মতো চিকিৎসা সেবা না দেয়ায় মারা যান তিনি। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা সেবায় কোনো গাফিলতি নয়, বরং শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ায় অপারেশন করার পরও মোহাম্মদ জসিমকে বাঁচানো যায়নি। রাজধানীর মাদারটেক এলাকায় বসবাস করতেন মোহাম্মদ জসিম। গত 17 আগস্ট রাতে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হন 2 সন্তানের এই জনক। আহত হওয়ার পরপরই দ্রুত মোহাম্মদ জসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে 15 দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাতে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, চিকিৎসা সেবায় গাফলতি থাকায় মারা গেছেন মোহাম্মদ জসিম। টপ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করেছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, কিন্তু সেগুলো সবই করা হয়েছে পরে। আমার কথা হচ্ছে যে প্রথম দিকে ওর চিকিৎসকের এখানে যারা ডিউটিতে ছিলেন তাদের চূড়ান্ত গাফিলতির কারণেই ছেলেটাকে বাঁচানো গেল। ভিতরে কি হয়েছে না হয়েছে ডাক্তার এটা আগে ইয়া করে নাই, শুধু একটা এক্সরে করলো বুকে, এটা এক্সরে করে আর শিলে করে থুয়ে দিয়েছে। আচ্ছা 4-5 দিন শ্বাসকষ্টের একটা ইয়া দিছে, এটা অক্সিজেনের ইয়া নার্ভ বলে, ডাক্তার আগে বলে একটু ক্রিটিক্যাল ছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর নিহত জসিমের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার না হলেও অভিযান চলছে। হত্যা মামলা রুজু করেছি, আসামি পলাতক আছে, তবে আমরা ধরার জন্য সকল প্রক্রিয়া অবলম্বন করছি। ইতিমধ্যে সম্ভবত আমরা আসামিকে ধরতে পারবো। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জসিমকে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। অপারেশনের পরে যেহেতু বডি মেকানিজমে তার সেই অপারেশনের ধকলটা সহ বাকিটা কোপ করতে পারেনি, তখন আমরা তাকে আবার বাধ্য হয়ে আইসিইউতে পাঠানো হলো। আমাদের তরফ থেকে চিকিৎসা আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে যেটা করা দরকার এবং গুরুত্ব দিয়েই প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টাই করে গেছে। ময়নাতদন্ত শেষে নিহত জসিমের লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এই সময় তারা জসিমের হত্যাকারীর ফাঁসি দাবি করেন। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা।
মালয়েশিয়ার পশ্চিম উপকূলে ৭০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনা এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে মালয়েশীয় নৌবাহিনী। দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। নৌকার যাত্রীরা ইন্দোনেশীয় অভিবাসী হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে সেলাঙ্গের রাজ্যের সাবাক বেরনাম শহরের কাছে নৌকাটি ডুবে যায়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। উদ্ধার কাজে স্থানীয় জেলেরাও অংশ নিচ্ছে বলে জানায় বিবিসি। বাংলাদেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই ম্যাচের খবর। এএফসি অঞ্চলের বি গ্রুপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শক্তি কিংবা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে সকারুসরা, যার প্রমাণ মাঠেও দেয় টিম কাহিলের দল। পার্থের ওভাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে বিপর্যস্ত করে তোলে স্বাগতিকরা। ফলে ম্যাচের ৬ মিনিটেই মাসিমুল লুঙ্গোর অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন ম্যাথিউ লেকি। এর ২ মিনিট পরেই সকারুসদের লিড দ্বিগুণ করেন টম রগিচ। ম্যাচের ২০ মিনিটে বাংলাদেশের তপু বর্মন নিজেদের জালে বল জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর খেলার ২৯ মিনিটে অস্ট্রেলিয়ার গোল উৎসবে যোগ দেন নাথান বার্নস। ৪ গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সকারুসরা পার্থের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধেও দেখায় গতিময় ফুটবলের প্রদর্শনী। খেলার ৬০ মিনিটে অ্যারন ময় দারুণ এক ভলিতে দলকে ৫-০ লিড এনে দেন। বাংলাদেশের হারের ব্যবধানটা আরও বড় হতে পারত, তবে গোলরক্ষক সোহেলের দৃঢ়তায় ৫ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। للمنتخب الاسترالي بقدم اللاعب بيرلس رقم 16 في متابعه جميله جدا لليكي، لمسه عاطفيه شويه لديفيدسون وبالعرض التصويب والهدف جوه الجول جوه الجول। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে জ্বালানি তেলের দাম না কমানোর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, একসময় ভর্তুকি দিয়েছে সরকার, এখন দেনা শোধ করছে। একীভূত করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২। নতুন চেয়ারম্যান ও সদস্যদের নাম প্রস্তাব করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তাজরিন ফ্যাশনে আগুনের ঘটনার ৩ বছর পর পরিচালক ও চেয়ারম্যান সহ ১৩ আসামির বিচার শুরু। ১ অক্টোবর থেকে সাক্ষ্য গ্রহণ। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রতীকী অনশন, শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম। এবং ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি ১৫ সেপ্টেম্বর থেকে চলবে ১৯ তারিখ পর্যন্ত। পাওয়া যাবে ২০ থেকে ২৪ সেপ্টেম্বরের টিকিট। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।